আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবার আগে চলুন এই ভিডিওটি দেখে আসি। আজকে 14 বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। সেই কথা বলতে পারিনি, আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি। প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন, সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। শেখ হাসিনাকে ধরে এনে জন আদালতে ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার করতে হবে। আর আমার ভাইয়ের নামটা আপনারা জানান, আমার ভাই জাতীয় বীর মেজর ফজলুল হুদা, জাতীয় বীর মেজর ফজলুল হুদা, জাতীয় বীর মেজর ফজলুল হুদা। 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে হত্যা হয়েছিল, সেই হত্যা মামলায় মেজর মোহাম্মদ বদলুল হুদাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল এবং এটি কার্যকর করার কথা ছিল 18 জানুয়ারি 2010 সালে, কিন্তু তাকে দেওয়া হয়নি ফাঁসি। সেদিন শেখ হাসিনা নিজে কেন্দ্রীয় কারাগারে গিয়ে নিজ হাতে জবাই করেছিল তাকে বলে প্রচলিত আছে। মেজর হুদার পরিবার বিষয়টিকে নিশ্চিত করে। মেজর হুদার ভাইয়ের বক্তব্যে ওনার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে এই ঘটনার যথেষ্ট পরিমাণ সাক্ষী প্রমাণ ওনার কাছে আছে। এই স্বৈরাচারী শেখ হাসিনার কি হতে পারে ভবিষ্যতে, তা আপনি এই বক্তব্যটি শুনলেই ভালো করে বুঝতে পারবেন যে তার শেষ পরিণতিটা কি হতে পারে। যে সাইদি সাহেবকে মিথ্যা মামলায় যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে একইভাবে ফাঁসি দেওয়া যাবে না। কারণ দেলোয়ার হোসেন সাইদির মামলায় যে মিথ্যাচার করা হয়েছিল, হাসিনার মামলায় একটি মিথ্যা কথাও বলার দরকার নাই, তারপরেও শেখ হাসিনার 1000 বার ফাঁসি দেওয়া সম্ভব। তদন্ত সংস্থা জাতিসংঘ আমাদেরকে বলেছে তারা বাংলাদেশে গণহত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্তে সাহায্য করতে চায়। তাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে একটা যোগ্যতর তদন্ত টিমের মাধ্যমে শেখ হাসিনার সকল অপরাধের তদন্ত করতে হবে, তারপরে সেইখানে বিচারটা হতে হবে। তাড়াহুড়া করে বিচার করতে যায়েন না। তারা যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার নাম হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। তাদের অপরাধের চেয়ে শেখ হাসিনার অপরাধ কয়েক গুণে বেশি। কেন? কারণ হচ্ছে পাকিস্তানিরা মানুষ মারলেও তারা সুপ্রিম কোর্টকে ধ্বংস করে নাই। পাকিস্তানিরা 30 লক্ষ মানুষ মেরেছে, কিন্তু তারা বিচার বিভাগকে ধ্বংস করে নাই, প্রশাসন সিভিল ব্যুরোক্রেসিকে ধ্বংস করে নাই। হাসিনা ছাত্র জনতাকে, নিরীহ ছাত্র, বাচ্চা, শিশু, তাদেরকে শুধু খুন করেছে তা নয়, সে সুপ্রিম কোর্টকে খুন করেছে, বিচার ব্যবস্থাকে খুন করেছে, নির্বাচন ব্যবস্থাকে খুন করেছে। সুতরাং তার বিচার অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে যে অপরাধের কথা বলা হয়েছে, সেই অপরাধের মধ্যেই তার বিচারটা হবে। ফেনীতে শিক্ষার্থীদের উপর ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছিল ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া আওয়ামী সন্ত্রাসীরা। হামলার এতদিন পেরিয়ে গেলেও সেই খুনি অস্ত্রধারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা দেশে হচ্ছে না কোনো অভিযান পরিচালনা, তাহলে এখন আছে কোথায় ওরা? ভারী অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয় ছাত্র জনতার উপর। গুলিতে প্রাণ যায় 10 জনের। যদিও শিক্ষার্থীদের দাবি এই সংখ্যা আরও বেশি। আহত হন শতাধিক মানুষ। অস্ত্রধারী কয়েকজনের নাম এখন সবার মুখে মুখে। এর মধ্যে রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারি। এত ভারী অস্ত্র আমরা ইতিমধ্যে কখনো দেখি নাই। ছাত্র জনতার নির্বাচন পাখির মতো গুলি করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। গুলি করতে করতে আগাচ্ছে। আমি একদম কি বলবো, আমরা একদম থ হয়ে গিয়েছিলাম যে এই পরিবেশ আমাদের ফেনীতে আমরা কখনো দেখিনি। এর আগেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ আছে, অথচ অস্ত্রধারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরেই। উদ্ধার হয়নি কোনো অস্ত্র। যেগুলো সেনাবাহিনী ব্যবহার করে, এরকম M16 সহ আরো ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহিপালের নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি করে তারা ছাত্র জনতাকে হত্যা করেছে। আমরা ফেনীবাসী সহ আমরা আজকে আতঙ্কিত। যারা অবৈধ অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারের আওতায় এনে এবং অস্ত্র উদ্ধার করে ফেনীর মানুষকে একটি স্বস্তিতে রাখার আহ্বান জানান। জেলা প্রশাসক জানিয়েছেন অস্ত্র উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে, আইনের আওতায় আনা হবে অস্ত্রধারীদের।
বৈধ অস্ত্র লাইসেন্স বাতিলের বিষয়ে এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসছে। আমরা সেই প্রস্তাবনাগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানানোর জন্য আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি। সারা বছরই তো অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলে, এটা আইনশৃঙ্খলা বাহিনী করে। তো এখন এই বিশেষ মুহূর্তে এই প্রস্তাবনাটা আসছে, এটাও আমি আমার দিক থেকে আমার কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রশাসনের তথ্য অনুযায়ী বিগত সময়ে ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নামে 2 শতাধিক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র দিয়েও গুলি ছোড়ার অভিযোগ আছে। সবশেষে একজন শহীদের গল্প দিয়ে শেষ করব। শহীদ মোহাম্মদ ইসমামুল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের স্বপ্ন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন 16 বছরের তরুণ মোহাম্মদ ইসমামুল হক। গত 5 আগস্ট ছাত্র জনতা যখন চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে, তার মাত্র কয়েক ঘন্টা আগে গুলিবিদ্ধ হন ইসমামুল। পুলিশের চূড়া গুলি আর তার পেটের মাঝ বরাবর লাগে এবং পিঠ দিয়ে বের হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এই তরুণ। ফলে ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ে রাজপথে থেকে দেখতে পারেনি তিনি, এমনকি অংশ নিতে পারেননি বিজয় মিছিলেও। চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার বাসিন্দা ইসমামুল, তার বাবা নুরুল হক মারা যান 2017 সালে। তার মৃত্যুর পরে একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে যায় পরিবারের সদস্যরা। 3 সন্তানকে নিয়ে জীবন যুদ্ধ শুরু করেন তার মা শাহেদা বেগম। স্বামীর মৃত্যুর পর ধার দেনা করে সংসার চালান। পরিবারের অভাব দূর করতে ও আহার জোগাতে কাজের সন্ধানে বের হয় ইসমামুল। মৃত্যুর আগেও সে রাজধানীর চকবাজারে একটা জুয়েলারি দোকানে কাজ করত। জুয়েলারি দোকান থেকে সে যে টাকা আয় করতেন তা গ্রামে পাঠাতো। গত 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে 7 আগস্ট মারা যায় এই পরিবারের একমাত্র উপার্জনকারী তরুণ। এরকম আরও শত তরুণের করুণ কাহিনী আসলে আছে যা আমাদের অজানা।